হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ব্লগটি আমি সকাল থেকে শুরু করেছি। এখন হলো সময় সকাল 7:30 বাজে। তো এটা হলো আমার বৃহস্পতিবারের ব্লগ। বৃহস্পতিবার দিন বাচ্চাদের স্কুল ক্লাস হবে, সেই জন্য ওদেরকে একটু আর্লি ঘুম থেকে উঠিয়েছি। ওরা এখন নাস্তাটা করে নেবে। তা আমি এখানে তৈরি করে নিয়েছি নুডলস স্যুপ, তার সাথে একটি করে ডিম দিয়েছি। সকালবেলা আর কি তৈরি করা যায়। তো মাঝে মধ্যে আমি একটু বাচ্চাদেরকে চেঞ্জ করে নাস্তা দেওয়ার চেষ্টা করি। রেগুলার একই রকম নাস্তা দিলে ওরা এমনিতেই খেতে চায় না। তো আজকে আমি নুডলস স্যুপ তৈরি করে নিয়েছি। তো শালীন ঘুম থেকে উঠেছে, মাত্র দাঁত ব্রাশ করে ও এসেছে। ওর আজকে মুড অফ, মানে সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করতে চায় না। তারপর আমি জোর করে একটু হলেও খাওয়ানোর চেষ্টা করি। তো এখন আমি ওকে নুডলস স্যুপটা দিয়েছি, ও ট্রাই করতেছে। একদম অল্প পরিমাণে ও ট্রাই করেছে। তারপর বাকি যেটুকু ছিল সেটা দিয়ে আমি আজকে নাস্তাটা করে নিব। ও সকালবেলা কখনোই খেতে চায় না, তারপরও আমি তৈরি করে দিই যে কোনো খাবারই একটু হলেও ওকে খাইয়ে তারপর আমি ক্লাসে বসিয়ে দিই। মোটামুটি সবার নাস্তা খাওয়া শেষ হয়ে গিয়েছে। এখন আমি টেবিলটাকে একটু ক্লিন করে নিচ্ছি। তো এখন আমার ডাইনিংটা ক্লিন করা হয়ে গিয়েছে। আমি রুমটাকে এখন একটু গুছিয়ে নেব। ফ্লোরটাকে একটু ঝাড়ু দিয়ে তারপর আমি এখন কিচেনে চলে যাব। দেখি আজকে দুপুরে কী রান্না করতে পারি। আর সবসময় আমি সকালে কাজটাকে খুব ভালোভাবে শেষ করে তারপর কিচেনে যাই, কারণ কিচেনে কাজ শেষ হতে অনেক সময় প্রয়োজন হয়। সেজন্য বিছানা, টেবিল এগুলো আগে একটু ক্লিন করে তারপর আমি রান্নাঘরে যেয়ে থাকি। তো এই যে আমার ডাইনিংটা কিন্তু পুরা ক্লিন করা হয়ে গিয়েছে। আশপাশগুলো আমি ঝাড়ু দিয়ে নিয়েছি। এখন আমি রান্নার জন্য কিছু মাছ মাংস নামিয়ে নেব। দেখি আজকে কি রান্না করি। আসলে সবসময় ঘুম থেকে উঠে আমি ফ্রিজ খুলে দেখে থাকি কি নেওয়া যায় ফ্রিজ থেকে, এটা সেটা একটু খুঁজি। তারপর আমার 2-3 বার ফ্রিজ খোলা হয় যে আজকে কি রান্না করব। বাচ্চাদেরকে জিজ্ঞেস করি, ওদের আব্বুকে জিজ্ঞেস করি, তারপর আমি একটু থিঙ্ক করে তারপর অনেক কিছু নামিয়ে ফেলি। আসলে রান্নার কাজটা কিন্তু এরকমই, রাতে যখন ঘুমোতে যাই তখনও চিন্তা করে থাকি আগামী দিন কি রান্না করব। তারপর সকালবেলা যখন ঘুম থেকে উঠি তখনও চিন্তা করি আজকে কি রান্না করব। সব মিলিয়ে যখন ফ্রিজ খুলি তারপর দেখা হয় যে আজকে মাছ মাংস যেটাই রান্না করি সেটা নামিয়ে ফেলি। তো আজকে আমি যে ইলিশ মাছ নামিয়ে নিয়েছি। তো ইলিশ মাছটাকে আজকে আমি কাঁচা ভুনা করব। তো সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো ফাঁকে একটু চা খেয়ে নিচ্ছি কিচেনে যাওয়ার আগে। মাছটা আমি যেহেতু কেটে নিব, সেজন্য ভাবলাম গরম গরম 1 কাপ চা খেয়ে নিই। আর এই শীতের সকালে তো চা না খেলে একদমই চলে না, মনটা ফুরফুরা থাকে। সকালবেলা যখন ঘুম থেকে উঠে 1 কাপ চা খেয়ে নিই। মাঝে মধ্যে আমি কফিটাও খেয়ে থাকি, বাট এমনিতে কিন্তু আমার চাটা বেশি খাওয়া হয়, কফি অনেক কম খেয়ে থাকি। তো যাই হোক, এখন চাটা এনজয় করি। এক জায়গায় বসে একটু সুন্দরভাবে চাটা খেয়ে নিই, তারপর রান্নার প্রিপারেশন নিব যে আজকে কি কি রান্না করি। সবসময় আমরা মায়েরা কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে সেটাই থিঙ্ক করে থাকি যে আজকে কি রান্না করব, সেটা নিয়ে আমাদের অনেক টেনশন থাকে। তো বাচ্চাদের জন্য আমি এখন 10:30 বাজে, যেহেতু ওদের ব্রেক টাইম, ওদের জন্য একটা নাস্তা তৈরি করতে হবে। তো সেই জন্য আমি এখানে কিছু পালং শাক নিয়েছি। আজকে খালা আসার সময় খালাকে বলে দিয়েছি পালং শাক নিয়ে আসবেন। তো তিনি কিন্তু সবসময় সকালবেলা আসার সময় আমার জন্য ফ্রেশ শাকসবজি কিনে নিয়ে আসে। তো আজকে পালং শাক নিয়ে এসেছে। তো আমি এক আটি দিয়ে আজকে ওদের পালং পাকোড়া তৈরি করে দেবো বাচ্চাদের জন্য। আর এক আটি দিয়ে আমি শাক রান্না করব। তো শাকটাকে আমি এখন একটু কেটে নিচ্ছি। আর এই শীতের সকালে কিন্তু একদম ফ্রেশ শাকসবজি কিনতে পাওয়া যায়। আর এই শাকগুলো কিন্তু একদম ফ্রেশ, এই যে দেখতেই পাচ্ছেন। তো শাকটাকে আমি ভালোভাবে ধুয়ে একদম ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি একটি ডিম। তার সাথে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি, পেঁয়াজ কুচি। রসুন আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশ পরিমাণে দিয়েছি। আর একটি কাঁচামরিচ দিয়েছি। কাঁচামরিচটা আমি একদম কম দিয়েছি, যেহেতু বাচ্চারা কাঁচামরিচ খেতে একদম লাইক করে না, সেজন্য। তো এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের পাউডার, ধনিয়া, জিরা, তার সাথে লবণ দিয়েছি স্বাদ মতো, আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি। সব ধরনের মশলা একটু একটু করে দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে আমি এটাকে মাখিয়ে নেব। তো আজকে সবজিটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি তার সাথে কিছু আলু। আপনারা চাইলে এটার মধ্যে আলু, গাজর এগুলো কিন্তু অ্যাড করতে পারেন। এই পাকোড়াটা খেতে খুবই ভালো লাগে।
তো এখন আমি শাকটাকে একটু হাত দিয়ে ভালোভাবে মুথে নিচ্ছি, তারপর আমি অ্যাড করে দিব ময়দা। আজকে আমি এটা দিয়ে ময়দা দিয়ে তৈরি করতেছি। আপনারা চাইলে এটা কর্নফ্লাওয়ার বা বেসন দিয়েও তৈরি করে নিতে পারেন। যে কোনো পাউডার জাতীয় জিনিস দিয়ে তৈরি করলে কোনো খারাপ হয় না, খেতে ভালোই লাগে। এখন আমার এটা খুব ভালোভাবে হাত দিয়ে মেশানো হয়ে গিয়েছে। এক এক করে আমি এগুলো ফ্রাই করে নিচ্ছি। তো এখন আমার পাকোড়াগুলো একদম লাল করে ভাজা হয়ে গিয়েছে। আমি এপিঠ ওপিঠ খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন একটা প্লেটে তুলে নিচ্ছি। আর এই পাকোড়াটা কিন্তু আপনারা লাল শাক দিয়েও তৈরি করতে পারেন, পালং শাক দিয়ে করতে পারেন, যে কোনো শাক দিয়ে তৈরি করা যায়। তো পালং শাকেরটাই কিন্তু সবচেয়ে বেশি মজা হয়। তো এখন আমি প্লেটে পরিবেশন করে নিচ্ছি। আর এই পাকোড়াটা গরম গরম খেতে খুবই ভালো লাগে। এটা কিন্তু আমরা এখন গরম গরম খেয়ে নেব। বাচ্চাদের এখন যেহেতু ব্রেক টাইম, সবসময় আমি 10:30টায় একটা নাস্তা তৈরি করি, আর সকাল 7:30টার দিকে একটা নাস্তা তৈরি করি শুধু ওদের জন্য এক্সট্রা করে। তো এখন হলো প্রায় 10:30টার মতো বাজে, ওদের টিফিন টাইম। তো ওরা এখন কিন্তু টিফিন খেয়ে নিচ্ছে। আসলে কি অবাক পৃথিবী! 2020-তে এরকম হবে আমরা কখনো কল্পনাও করতে পারিনি, যে বাচ্চাদের বাসায় ক্লাস হবে, বাসায় তারা টিফিন করবে, সেটা কখনো কল্পনা করার মতো নয়। এখন আমরা আরও ব্যস্ত হয়ে গিয়েছি বাচ্চাদের জন্য। বাসায় কিন্তু বাচ্চাদের অনেক সময় দিতে হয়, সারাক্ষণ কিন্তু তারা বাসায় থাকে। তো যেহেতু অনলাইনে এখন ক্লাস করতেছে, ঠিক আগের মতো কিন্তু এখন বোরিং ফিল করে না। বাচ্চারা খুবই আনন্দ পায়, আর আমিও অনেক আনন্দ পাই ওদেরকে খাইয়ে। আর এখন কিন্তু ঠিক আগের মতো রুটিনে চলে এসেছি। সকালবেলা, দুপুরবেলা তার সাথে ব্রেক টাইম পায় ওরা, সেই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে। আর খুব ভোরবেলা উঠে কিন্তু আমি বিছানা, ঘর এগুলো আগে একটু গুছিয়ে ফেলি, যেহেতু ওরা অনলাইন ক্লাস করবে। আর যে রুমে বসিয়ে ওদেরকে অনলাইন ক্লাস করায়, সেই রুমটাকে আমার অবশ্যই আগে গুছিয়ে ফেলতে হয়, কারণ পিছনের সাইডটা তো অবশ্যই ওদেরকে দেখতে হয়, টিচাররা দেখে থাকে। সরাসরি কিন্তু টিচাররা কথা বলে ওদের যখন ক্লাস শুরু হয়। তো যাই হোক, আমার যে বাকি পালং শাকটা রয়ে গিয়েছিল, আমি এক আঁটি দিয়ে পাকোড়া তৈরি করেছি, আর এক আঁটি দিয়ে আমি এখানে শাক রান্না করেছি। আর আমাকে এক আপু জিজ্ঞেস করেছিল, আপু যে তোমার শাক রান্না কিন্তু একদম গ্রিন থাকে, কিভাবে এটা করে থাকো? তা আমি গতকালকের ব্লগে আপু টিপস দেখিয়েছি যে যখন শাকটা রান্না করবে তখন কিছুতেই বেশি সময় ধরে ঢাকনি দিয়ে রাখবে না। মানে প্রথমে ঢাকনি দিয়ে রাখবে 2 মিনিটের জন্য, তারপর কিন্তু ঢাকনি দিয়ে কিছুতেই রাখবে না। শাকটা নাড়াচাড়া করার পর নামিয়ে ফেলবে। তাতে কিন্তু শাকের কালারটা নষ্ট হবে না, একদম সুন্দর থাকবে। তো এখন আমি ইলিশ মাছটা কেটে নিচ্ছি। আসলে ইলিশ মাছ বটি দিয়ে কাটতে আমি অনেক বেশি পছন্দ করি। আমি যেদিন ইলিশ মাছ নিয়ে আসে সেদিন ওর বাবাকে বলে দিই যে বাজার থেকে যখন মাছ নিয়ে আসবে অবশ্যই সেটা কেটে আনবে না, বাসায় আনার পর আমি বটি দিয়ে কাটবো। ঠিক কিন্তু এখন আমি বটি দিয়ে মাছটা কেটে নিচ্ছি। তো এখন আমি মাছের আঁশ ফেলে নিচ্ছি। এমনিতে কিন্তু ওর বাবা সবসময় মাছের আঁশ ফেলে দিয়ে আনে। তো এবছর অনেকবার আমরা মাছ খেয়েছি, সেগুলো কিন্তু মাছের আঁশ ফেলে দিয়ে আনেনি। যেহেতু আমি কাটতে লাইক করি ইলিশ মাছ, সেজন্য ওর আব্বু এইভাবে আস্ত মাছ নিয়ে এসেছে। তো আমি এখন বটি দিয়ে মাছটাকে কেটে নেব। অনেকে হয়তো বটি দিয়ে মাছ কাটতে পারে না, তো আমি কিন্তু বটি দিয়ে মাছ কাটতে খুবই পছন্দ করি। আমি বিশেষ করে ইলিশ মাছটাই কিন্তু কেটে থাকি। খালা বলেছিল মাছ কাটবে, আমি তাকে দেইনি, যে না, ইলিশ মাছ কিন্তু এমনিতে আমি কেটে থাকি, তো ইলিশ মাছ আমাকেই কাটতে হবে। তো ইলিশ মাছটা আমার কাটা হয়ে গিয়েছে, আর সাইডে যে কাটা থাকে সেটা কিন্তু আমি কেটে ফেলে দিয়েছি। আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন। আসলে এই ব্লগ ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদের সাথে আমি অনেক কিছু শেয়ার করতে পারি, সেই জিনিসগুলো আমার কাছে খুবই ভালো লাগে। আমি কখনো কল্পনাও করতে পারিনি যে ব্লগ ভিডিওর মাধ্যমে আমি অনেকের ভালোবাসা পাবো, তাদের সাথে আমি এরকম সব কিছু শেয়ার করতে পারবো। হুট করে আমি ব্লগ চ্যানেলটা খুলেছি, আমি বুঝতেই পারিনি যে ব্লগ চ্যানেল শুরু করবো কিভাবে, ব্লগ চ্যানেল শুরু করলে কি হয় কিছুই জানি না। আমি কিছু কিছু মানুষেরগুলো ফলো করে
তারপর আমি ব্লগ চ্যানেলটা খুলি, তারপর মাশাআল্লাহ আমার ব্লগ চ্যানেলটা এতটুকু পর্যন্ত আসতে পেরেছে। ফার্স্টে আমি কিছুই বুঝিনি, আপনারা যারা আমার নতুন ভিউয়ার্সরা আছেন তারা কিন্তু বুঝতে পারবেন আমার আগের ভিডিওর কোয়ালিটিগুলো কেমন ছিল। মানে এতটাই খারাপ ছিল যে আমি বুঝতেই পারিনি যে আমি ব্লগ এইভাবে তৈরি করতেছি। আর ব্লগ কি, ব্লগ মানে কি সেটাই আমি আগে বুঝতাম না। আর এখন মাশাআল্লাহ আমি সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে নিজে থেকেই করে থাকি, কারো কোনো হেল্প আমার প্রয়োজন হয় না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আপনাদের এত এত সাপোর্ট পেয়ে আজ আমি এই পর্যন্ত আসতে পেরেছি। আপনারা যারা এখনও আমাকে সাপোর্ট করেননি তারা অবশ্যই সাপোর্ট করবেন আমি আশা করছি। তো আজকে আমি ইলিশ মাছ রান্না করব, কাঁচা ইলিশ মাছটা আমি রান্না করব, মানে ভাজা ছাড়া। তো ইলিশ মাছটার মধ্যে আমি হলুদ, লবণ, মরিচ, সামান্য পরিমাণ জিরা, ধনিয়ার পাউডার আর দিয়ে দিব আদা রসুন পেস্ট দিয়ে মাছটাকে খুব ভালোভাবে আমি হাত দিয়ে মাখিয়ে নিব। মানে মশলাটাকে মাখানোর পর এটাকে 5 মিনিটের জন্য আমি ঢেকে রাখবো। আর এটা অবশ্য মশলাটা দেওয়ার পরে কিন্তু ঢাকনি দিয়ে একটু ঢেকে রাখতে হবে, তাহলে মশলাটা কিন্তু মাছের মধ্যে খুব ভালোভাবে মিশে যাবে। আর এই যে দেখতে পাচ্ছেন আমি মাছটা কিন্তু খুব ভালোভাবে মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন আমি একটা ঢাকনি দিয়ে ঢেকে রাখবো সাইডে 5 মিনিটের জন্য, তারপর আমি রান্নাটা করে নিব। তো এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল। আর এটা যেহেতু ভুনা মাছ, মানে আমি একটু কাঁচা ভুনা করব, পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা থাকবে, মাছটাও কাঁচা থাকবে। তো এইভাবে কিন্তু ইলিশ মাছ ভুনাটা খেতে খুবই ভালো লাগে। অনেকে সরিষা ইলিশ খেয়েছেন এইভাবে, ঠিক সেমভাবেই কিন্তু রান্নাটা করতে হয়। তো এই যে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়েছি 2 কাপ পরিমাণ, তার সাথে দিয়েছি আমি কাঁচামরিচ। কাঁচামরিচের ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর এখন আমি পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিয়েছি। যখন পেঁয়াজটা সিদ্ধ হয়ে এসেছে তখন আমি মাছগুলো দিয়ে দিয়েছি। আর মাছটা এই কাঁচা থাকা অবস্থায় কিন্তু একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজের সাথে মিক্স করে নিতে হবে। আর আমি যেহেতু ডিম দিয়েছি মাছের পিসের সাথে কিন্তু ডিম রয়ে গিয়েছে, সেজন্য আমি একটু মানে আলতোভাবে কিন্তু করার চেষ্টা করতেছি। দেখতেই পাচ্ছেন এভাবে কিন্তু করে নিতে হবে। আর এইভাবে মাছটা যারা ট্রাই করেননি অবশ্যই ট্রাই করবেন, খুবই ইয়াম্মি হয় এই রেসিপিটা। মাছটা দেওয়ার পর আমি 2 মিনিটের জন্য এটাকে রান্না করে নিয়েছি চুলাটাকে হাই হিট করে। আর দেখতেই পাচ্ছেন মাছটা কিন্তু এখন মাখা মাখা হয়ে গিয়েছে। ওই পর্যায়ে আমি এখন দিয়ে দিয়েছি পানি। পানিটা অবশ্য সামান্য পরিমাণ দিতে হবে। আর আলতোভাবে মাছগুলোকে নাড়াচাড়া করে আবারও আমি ঢেকে রাখবো 2-3 মিনিটের জন্য। ইলিশ মাছ হতে তেমন বেশি সময় লাগে না, তবে মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু কাঁচা গন্ধ আসবে। আর আজকে ওদের আব্বু বাজারে গিয়েছিল, বাজার থেকে আসতে একটু লেট হয়ে গিয়েছে। আসলে সকাল সকাল নাস্তা না খেয়ে ওর আব্বু বেরিয়ে পড়েছিল। তো এখন এসেছে, এসে দেখে আমার রান্না প্রায় হয়ে গিয়েছে। তো এখন ওর আব্বুকে আমি নাস্তাটা রেডি করে দিচ্ছি। আর এই যে আসার সময় ওর আব্বু সমুচা নিয়ে এসেছে। মীরা সমুচাটা অনেক বেশি পছন্দ করে। তো সমুচাটা কিন্তু অনেক গরম ছিল। এখন একটা প্লেটে নিয়ে তারপর বাচ্চাদেরকে দিচ্ছি। আর ওর আব্বু কিন্তু নাস্তাটা খেয়ে নিচ্ছে। আজকে আমি মিক্স সবজি করেছিলাম, তার সাথে পালং শাক করেছিলাম, সেটা দিয়ে ওর আব্বু নাস্তাটা করে নিচ্ছে। আর কথা বলতেছি আমরা বসে। তো গরম গরম কিন্তু সমুচাটা খেতে অনেক ভালো লাগে। তো এখন আমি ওদেরকে নাস্তাটা রেডি করে দিয়ে তারপর রান্নাটা শেষ করে নিব। আমার টোটালি রান্না হয়ে গিয়েছে, লাস্টে ইলিশ মাছটা রয়ে গিয়েছে, সেটা আমি এখন রান্না করে নিব। তো আমি এখানে কিছু টমেটো সস নিয়ে নিচ্ছি। তো নাস্তা খাওয়ার পরই ওর আব্বুর জন্য এখন চা তৈরি করে নিয়েছি। সকালে অবশ্য আমরা চা খেয়েছি, তারপর বাচ্চাদেরও আবার তৈরি করে দিব চা। সবাই মিলে বসে কিন্তু এখন নাস্তা খেয়ে নিচ্ছে। সবার নাস্তা খাওয়া হয়ে গিয়েছে একবার, তারপর ওর বাবা যখন নিয়ে এসেছে সমুচা, সবাই আবার খেতে বসেছে বাবার সাথে। তো এখন আমার ইলিশ মাছটা রান্না করা হয়ে গিয়েছে। আমি ঝোল রাখিনি মাছের মধ্যে, যেহেতু মাছটা ভুনা করেছি একদম মাখা মাখা করে, কিন্তু ইলিশ মাছটা রান্না করে নিয়েছি। এখন একটা প্লেটে পরিবেশন করে নিচ্ছি। আর ইলিশ মাছটা বেশ বড় ছিল, তার মধ্যে ডিমটাও কিন্তু অনেক বড় ছিল। মানে
খেতেও খুব ভালো লেগেছে ডিম। আমাদের বাসায় মাছের ডিম খেতে অনেক বেশি পছন্দ করে। তো সবসময় আমি মাছের ডিম আলাদা করি না, মাছের পিচের ভিতরেই থাকে, সেটা খেতে বাচ্চারা অনেক লাইক করে। তো এই যে আমি এখন পরিবেশন করে নিয়েছি ডাইনিংয়ের উপরে। আর আমার ডাইনিং টেবিলের রান্নাটা অনেক আপুদেরই পছন্দ হয়েছে, খুব সুন্দরভাবে কমেন্ট লিখেছে। তো যারা এত কষ্ট করে আমার ভিডিওগুলো দেখেন বা সুন্দরভাবে কমেন্ট লিখেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই সবসময় আমার পাশে এভাবে থাকার জন্য। আর এই যে দেখতে পাচ্ছেন ইলিশ মাছ রান্নার পর কিন্তু ডিম আমরা সবাই ট্রাই করতেছি, ওর আব্বু কিন্তু আমাকে দিচ্ছে, তারপর বাচ্চাদেরকে অল্প অল্প করে দিচ্ছে। আমরা সবাই মিলে এখন ইলিশ মাছের ডিম খেয়ে নিয়েছি। তো আমার কিন্তু রান্না হয়ে গিয়েছে। লাস্টে ভাবলাম শালীনের জন্য ডাল রান্না করি, ও কিন্তু সব খাবারের মধ্যে ডাল থাকতে হবে, ডালটা একটু বেশি পছন্দ করে ও। তো আমি কিছু ডাল ভিজিয়ে নিয়েছিলাম 10 মিনিটের জন্য, বেশি সময় নিয়ে ভিজাতে পারিনি। দেখতেই পাচ্ছেন ডালটা কিন্তু ভালোভাবে ভিজে নিই। তো আমি যে কড়াইতে ইলিশ মাছ রান্না করেছি সেটার মধ্যে তেল পেঁয়াজ ছিল, সেটার মধ্যে কিন্তু এখন আমি ডালগুলো দিয়ে দিয়েছি। ইলিশ মাছের ঘ্রাণে কিন্তু ডালটা আরও খেতে ভালো লাগবে। তার সাথে আমি দিয়েছি আদা রসুন পেস্ট, কাঁচামরিচ, রসুন কুচি, পেঁয়াজ কুচি, জিরা, ধনিয়া, সব ধরনের মশলা অল্প অল্প করে দিয়েছি, হলুদ মরিচের পাউডার। এখন আমি ডালটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। আর এই ডালটাকে যত বেশি কষানো হবে ততই কিন্তু ডালটা খেতে অনেক অনেক ভালো লাগবে। তো আমি ডালটা কষানোর জন্য চুলাটাকে হাই হিট করে ঢাকনি দিয়ে ঢেকে রাখবো 2-3 মিনিটের জন্য, আর ফাঁকে ফাঁকে নেড়ে দিব। আর দেখতেই পাচ্ছেন আমার ডালটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। আর একটু ভালোভাবে আমি পানিটাকে শুকিয়ে নেব। মানে ডালটা কষানোর পর খুব ভালোভাবে কিন্তু পানিটা শুকিয়ে যাবে, আর পানিটা শুকিয়ে যাওয়ার পর কিন্তু ডালটা খুব ভালোভাবে কষানো হবে। ডালটা যত বেশি কষানো হবে ততই কিন্তু খেতে ভালো লাগবে। তো আমি আজকে ডালটাতে তেমন বেশি পানি দিব না, ভুনা ডাল রান্না করব। তো আমার ডালটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি গরম পানি। তো পানিটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর ঢেকে রাখবো। আমি যেহেতু সব ধরনের মশলা দিয়ে বসিয়েছি, সেটার জন্য কিন্তু এখন আর কোনো মশলা অ্যাড করতে হবে না। তো এখন একটু নাড়িয়ে চাড়িয়ে আমি একটা হাঁড়িতে বসিয়ে দেবো, যেহেতু কড়াইতে বসিয়েছি তেল মশলার জন্য, যেহেতু আমি ইলিশ মাছ রান্না করেছিলাম কড়াইতে। তো এটা আমি চেঞ্জ করে একটা পাতিলে নিয়ে নিয়েছি, এই যে দেখতেই পাচ্ছেন। পাতিলে নেওয়ার পর কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গিয়েছে। আর যে কোনো ডালই কিন্তু ছোট হাঁড়িতে বসানোর চেষ্টা করবে, মানে গর্ত জাতীয় কড়াইতে বা পাতিলে বসালে কিন্তু ডালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, যে কোনো ডালই সেটা হোক না কেন। তো ডালটা আমি বাগার দিয়ে নিয়েছি পেঁয়াজ রসুন শুকনা মরিচ দিয়ে। তো আমার ডাইনিংটাও কিন্তু অলরেডি গুছানো হয়ে গিয়েছে। এখন আমরা সবাই মিলে দুপুরে খাবারটা খেয়ে নিচ্ছি। আসলে অনেক দিন পর আমি এভাবে ভিডিও মেক করতেছি। মালয়েশিয়াতে কিন্তু আমি এভাবে ভিডিও মেক করতাম, অনেকে লাইক করতো, সেজন্য আজকের ব্লগটা একটু বড় করেছি আর ওই ধরনের ভিডিও মেক করেছি। মালয়েশিয়া যে ব্লগগুলো আমি করেছি সেগুলো কিন্তু অনেক লং ভিডিও ছিল আমার, আর সব ধরনের ভিডিও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তা আমাদের এখন প্রায় 2:30টার মতো বাজে, আমরা নামাজ পড়ে নিয়েছি সবাই। গোসল নামাজ শেষ করে এখন দুপুরে খাবারটা খেয়ে নিচ্ছি। তো আব্বুকে আমি আগে বেরিয়ে দিচ্ছি। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. আসলে সব কিছু রান্নাবাড়া করার পর যখন ডাইনিংয়ে পরিবেশন করে নিই, তখন কিন্তু খাবারটা দেখতে আরও বেশি লোভনীয় হয়, আর কিন্তু খেতেও ভালো লাগে। যে কোনো জিনিসই কিন্তু পরিপাটি করে যখন সুন্দরভাবে পরিবেশন করা হয়, সেই জিনিসটা কিন্তু এমনিতেও আকর্ষণীয় হয় আর খেতেও অনেক ভালো লাগে। তো আমি সবসময় সেটা করি, রান্নাবাড়া করার পর একটু সুন্দরভাবে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, পরিবেশন করি প্লেটে। সবসময় সেটা আমি আগে থেকেই করি। যখন আমি ব্লগ ভিডিও মেক করিনি তখন থেকে কিন্তু আমি ভিডিও এমনিতেই তৈরি করি, আমার কেন যেন ভালো লাগতো সে আগে থেকে ভিডিও মেক করা। হয়তো সেটার জন্য আল্লাহ তাআলা আমাকে এই ভাটা করে দিয়েছে যে আমি ব্লগ ভিডিও মেক করব। আমি কখনো কল্পনাও করিনি যে ব্লগ ভিডিওর মাধ্যমে এসে আমি এত ভালো ভালো সবার সাপোর্ট পাবো, কমেন্ট পাবো, সবাই আমাকে এত ভালোবাসা দিবে, সেটা আমি কখনোই কল্পনা করিনি। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কাছে যে আমার সকল ভিউয়ার্সরা এত সুন্দরভাবে আমাকে কমেন্ট লিখে। আমার কিন্তু হেটার্স অনেক কম, মানে ব্যাড কমেন্ট একদমই আসে না। সেজন্য আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া আদায় করি আমি, আলহামদুলিল্লাহ। আমার সবচেয়ে বেশি বড় পাওয়া হলো আমাকে সবাই না দেখে না বুঝে এতটাই সাপোর্ট করে যাচ্ছে, এতটাই ভালোবাসা দিচ্ছে। আসলে কি বলবো, আমি মুগ্ধ হয়ে যাই যখন আপনাদের কমেন্টগুলো পড়ি। তা আপনারা আমাকে যেভাবে সাপোর্ট করতেছেন, ইনশাল্লাহ এইভাবে আগামীতেও সাপোর্ট করবেন আমি আশা করি আপনাদের কাছে। তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন, যাতে আমি তাড়াতাড়ি ইউটিউব প্লে বাটনটা পেয়ে যাই। আপনাদের সাপোর্টে কিন্তু আমি সেই প্লেটা পাবো, আমার স্বপ্নের জিনিসটা। আমার কিন্তু অনেক শখ, আমি কবে প্লে বাটনটা পাবো, অনেক টেনশন করি মাঝে মধ্যে। তো ইনশাল্লাহ আপনারা সবাই আমাকে টেনশন মুক্ত করবেন।
তো এখন হলো বিকেল টাইম, বাচ্চাদের জন্য কিছু হালকা পাতলা নাস্তা তৈরি করে নিয়েছি, মানে চিপস দিয়েছি শুধু, তার সাথে চকলেট। আর আগের কিছু রুটি ছিল সেগুলো খেয়ে নিয়েছে শালীন, দুধ বানিয়ে দিয়েছি ওর জন্য। তো সালমান আজকে সারাদিন গিয়েছে, ও ভাত খায়নি, ও এখন ভাত খাবে। ও বলতেছে আজকে ওর ক্ষুধা লাগেনি, তাই ভাবলাম ওকে এখন আমি ইলিশ মাছটা গরম করে দিই। দুপুরে যে ইলিশ মাছটা রান্না করেছিলাম সেটাই কিন্তু বেশ পরিমাণে রয়ে গিয়েছে, তো সেটা আমি ওভেনে দিয়েছি গরম হওয়ার জন্য। তো মাছটা অলরেডি গরম হয়ে গিয়েছে। আর এখানে কিছু পালং শাক, ওর আব্বু বিকেলে বাহিরে গিয়েছিল হাঁটার জন্য, তা আসার সময় একদম ফ্রেশ শাক পেয়েছে, তাই নিয়ে এসেছে। আমি বললাম সকালে তো আমরা খেয়েছি, মানে দুপুরবেলা, আজকে পালং শাক খেয়েছি, তো আবার পালং শাক নিয়ে এসেছো, বললো সমস্যা নেই, একদম ফ্রেশ ছিল শাকগুলো, সেজন্য নিয়ে এসেছি। তো সালমান বলল শাকগুলো দেখতে অনেক ফ্রেশ, আজকে নুডলস স্যুপ তৈরি করো মালয়েশিয়ার মতো। তো ভাবলাম মালয়েশিয়ার মতো আজকে শাকটা রান্না করব। আসলে কিন্তু শাকটা অনেক ফ্রেশ ছিল। তো এখন আমি একটু ওয়াশ করে নিচ্ছি ভালোভাবে। শাকটাকে ভালোভাবে ওয়াশ করার পর আমি মালয়েশিয়া স্টাইলে আজকে শাকটাকে রান্না করব। এভাবে পালং শাক খেতে আসলে অনেক ভালো লাগে। আর শাকটা দেখতে অনেক গ্রিন, অনেক ভালো লাগতেছে। আসলে ন্যাচারাল যে কোনো জিনিসই সবচেয়ে বেশি ভালো লাগে আমার কাছে। কিন্তু বিভিন্ন ধরনের শাক খেতে ভালো লাগে, বাট পালং শাকটা কিন্তু আমার অনেক বেশি পছন্দ। যখন আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করি তখন সেটা খেতে অনেক ভালো লাগে। তা এখন আমি শাকটা রান্না করার জন্য চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি। আর এক আপু আমাকে জিজ্ঞেস করেছিল যে আপু তোমার সিঙ্কের যে কলটা সেটার দাম কত নিয়েছে। তা আমি এটা অনলি ২,০০০ টাকা দিয়ে কিনেছি। কলটা কিন্তু অনেক সুন্দর, তাই না, আমার কাছে অনেক ভালো লেগেছে, তাই নিয়েছি। এটা সিস্টেমটা কিন্তু দুইটা, ঝর্ণা সিস্টেম আছে, তারপর এমনিতে কিন্তু কল সিস্টেমও আছে। সেটা অনেক ভালো লাগে আমার কাছে, আমার অনেক আগে থেকেই কিন্তু এটা অনেক পছন্দ। তো এই যে আমার এখন কিন্তু পেঁয়াজ আর রসুনটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে। আমি অল্প পরিমাণে তেল দিয়ে পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ দিয়ে করে নিচ্ছি। তার সাথে এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সয়া সস। আমি যেহেতু সয়া সসটা ইউজ করতেছি সেজন্য কোনো লবণ অ্যাড করব না, এমনিতেই কিন্তু সয়া সসে অনেক লবণ থাকে। তো সসটাকে এখন একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব, তারপর অ্যাড করে দেব শাকগুলো। তো শাকটা বসানোর পর আমি ঢাকনি দিয়ে ঢেকে রেখেছি ২-৩ মিনিটের জন্য। ২-৩ মিনিটে কিন্তু শাকটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আমি আর ঢাকনি দিয়ে ঢাকবো না। বেশিক্ষণ ঢাকনা দিয়ে ঢাকার পর কিন্তু শাকের কালারটা নষ্ট হয়ে যাবে। সেজন্য যখন ফুল বলক চলে এসেছে তখন আমি ঢাকনিটা সরিয়ে রেখেছি। আর আমি শাকটাকে এরকম ঝোল ঝোল রাখবো। তার এদিকে আমি নুডলস বসিয়ে দিয়েছি। নুডলসটা সিদ্ধ হওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি ডিম। ডিমটাকে আমি স্টিম করে নিব। ডিমটা দেওয়ার পর কিন্তু আমি ঢাকনি দিয়ে ঢেকে রেখেছিলাম প্রায় ৩ মিনিটের জন্য। ৩ মিনিট পর কিন্তু ডিমগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আর এই যে দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু কিছুতেই নাড়াচাড়া করা যাবে না। যখন নাড়াচাড়া করতে যাবেন তখন ডিমটা নষ্ট হয়ে যাবে আর এরকম সুন্দর থাকবে না। তো একটা প্লেটে আমি এখন পরিবেশন করে নিচ্ছি। দেখতে কত সুন্দর হয়েছে, আর খেতে তো আরও বেশি মজা হয়েছে। আমি কোনো মশলা অ্যাড করিনি এখনও। যখন খাওয়া শুরু করব তখন এটার মধ্যে একটু ঝোল দিয়ে দিব, তার সাথে দিয়ে দিব নুডলসের মশলাটা। মশলাটা কিন্তু আমি এখনও অ্যাড করিনি। আর এখন নুডলসের মধ্যে সালমান অল্প অল্প করে কিন্তু নুডলসের মশলাটা দিয়ে দিচ্ছে, তার সাথে সামান্য পরিমাণ যে শাক রান্না করেছিলাম সেটার ঝোল দিয়েছি। আর এখানে মাটির পেলাতে যেটা নিয়েছি এটা আমার আর ওর আব্বুর জন্য নিয়েছে, আমি আর ওর আব্বু শেয়ার করে খাবো। আর শালীন খাবে না, যেহেতু আমি এটার মধ্যে শাক অ্যাড করেছি সেজন্য শালীন এটা খেতে একদমই লাইক করে না, সবজি খেতে চায় না। তো ওকে দেখি অন্য কিছু তৈরি করে দিব। তো আমরা সবাই মিলে এখন খাবারটা খেয়ে নিচ্ছি।
এখন হলো সন্ধ্যার পর পর মাগরিবের নামাজ পড়ে আমি একটু জানলার পাশে বসে আছি। সবসময় আমি এই জানলার পাশে বসে তসবিহ পড়ি। সেটা হলো আসরের নামাজ পড়ে সবসময় এখানে বসে আমার তসবিহ পড়তে খুব ভালো লাগে। আমি জানলাটা খুলে তারপর বসে থাকি। তো অনেক দিন হয়েছে আপনাদের সাথে রাতের ভিউটা শেয়ার করা হয়নি। আজকে আমার রাতের ভিউটা শেয়ার করব আমার বেলকনি থেকে। আর এখানে কিন্তু আমার সবজির বাগান। অনেকেই আমার সবজির বাগানটা অনেক বেশি লাইক করে আর খুব সুন্দরভাবে কমেন্ট লিখে। তো এক আপু বলেছিল, আপু তুমি কিভাবে জৈব সার তৈরি করো? তো হয়তো একদিন ব্লগের মধ্যে শেয়ার করব, তাহলে বুঝতে পারবেন। এখন বলে দিলে কিন্তু সেটা সহসায় বোঝা সম্ভব না। তো যাই হোক, এই যে আমি এখন বেলকনিতে দাঁড়িয়ে আছি আর আজকে একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে বেলকনিতে দাঁড়ানোর পর। এখন আমি একটু লাইটিং দিয়ে আমার সবজির বাগানটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আর আজকের রাতের এই ভিউটা আমার কাছে ভালো লাগতেছে। অনেক দিন হয়েছে রাতে বাইরে যেতে পারি না বা ঘুরতে পারি না। তো এখন আমি চলে এসেছি বাসায়। তো যাই হোক, আমার আজকের ব্লগটি এ পর্যন্তই। আশা করছি সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।